নমস্কার এবং স্বাগত জানাই সকলকে আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরব বর্তমান মার্কেটের পরিস্থিতি এবং ভবিষ্যতে আমাদের কি করণীয় এবং কিছু স্টক আপনাদের ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন। সেই স্টকগুলো এবং সেক্টর ওয়াইজ বা থিম ওয়াইজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে ভারতীয় মার্কেটের যা পরিস্থিতি, নিফটির চার্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি যে গত উইকে একটি পজিটিভ ক্লোজিং কিন্তু আমরা পেয়েছি। তার মানেই আমরা যে ধরে নিতে পারি মার্কেট একটি বুলিশ ট্রেন্ড চলে আসছে, সেরকমটি নয়। বরঞ্চ আমরা বলতে পারি মার্কেট একটি স্টেবল জায়গায় বর্তমানে আছে। যে জায়গায় মার্কেট রয়েছে সেখান থেকে যদি আরও 1250-1300 পয়েন্ট, অর্থাৎ আমি বলতে চাচ্ছি গত মাসের যে হাই সেটাকে যতক্ষণ না ক্রস করছে নিফটি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো বুলিশ সিগন্যাল মার্কেটে পাচ্ছি না। আরেকটি জিনিস বলি, এখান থেকে মার্কেট যদি কিছুটা ওঠেও মার্কেট কিন্তু আবার নিচে নামার সম্ভাবনা আমার মনে হয় রয়েছে। এবার মার্কেট যদি নিচে নেমে একটি ডাবল বটম ক্রিয়েট করে নেক লাইনকে যদি পরবর্তীতে ক্রস করে উপরে যায়, তাহলে কিন্তু মার্কেটের একটি স্ট্রেংথ ভালো রকমের নিয়ে উপরে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু থাকে। যতদিন না ওই গত মাসের হাইকে ক্রস করছে এবং যদি এরকমটা হয় যে ডাবল বটম করে মার্কেট যেখানে আছে সেখান থেকে আরেকটু নিচে নেমে তারপর যদি নেকলাইনকে ক্রস করে উঠে না যাচ্ছে, নেকলাইনকে ক্রস করে, আমি কোনোভাবেই মার্কেটকে বুলিশ ধরতে পাচ্ছি না। গ্লোবালি ইকোনমি যে জায়গায় দাঁড়িয়ে আছে বা গ্লোবালি মার্কেটের যে ভোলাটিলিটি, তার কারণ আমরা কিন্তু জানি, সেটি হচ্ছে একমাত্র এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ধমকাচ্ছেন এবং চমকাচ্ছেন, বিভিন্ন রকম ট্যারিফের কথা বলছেন। মার্চ মাসে কানাডা চায়নার ওপর ট্যারিফ বসাবেন বললেন, তারপরে আবার সেটাকে পিছিয়ে নিয়ে গেল এপ্রিলে গিয়ে কি করবে এখনও কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না। যখন তিনি বলেন মার্চ থেকে চালু করছেন ট্যারিফ, তখন মার্কেট পড়তে শুরু করলো, আমেরিকান মার্কেটও পড়লো। যখন থেকে আবার ঘোষণা করলেন এপ্রিল মাসের 2 তারিখ থেকে তিনি ট্যারিফটাকে চালু করবেন, তখন কিন্তু মার্কেট আবার রিকভার করছে। এবার শুধুমাত্র যে গ্লোবালি অন্যান্য কান্ট্রিতে হচ্ছে সেরকমটা না, ইন্ডিয়াতেও এর প্রভাব দেখা দিচ্ছে এবং আমেরিকাতেও কিন্তু সেই প্রভাবটা দেখা দিচ্ছে। এবার গ্লোবালি যে মার্কেটের ক্যাপিটাল বা মার্কেটের যে ভলিউম, সেটার 64% কিন্তু আমেরিকা দখল করে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার মার্কেটের প্রভাব গোটা বিশ্বের মার্কেটে কিন্তু প্রভাব ফেলে। বিশেষ করে আইটি স্টক আমাদের যেগুলো আছে সেগুলোর উপরে কিন্তু আমেরিকান মার্কেটের প্রচুর রকমের প্রভাব কিন্তু রয়েছে। কারণ কি, এই আইটি সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু, যে জায়েন্ট কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু সবই কিন্তু আমেরিকান মার্কেটের লিস্টেড। মাইক্রোসফট, এনভিডিয়া, যখন এই স্টকগুলো পড়ে, তার সাথে সাথে কিন্তু আমাদের যে স্টকগুলো আছে টিসিএস, টেসলা, এসিএল, আরও ছোটো মাঝারি বিভিন্ন রকমের যে কোম্পানিগুলো আছে, এদের স্টকগুলো কিন্তু একটি বিয়ারিশ মুভমেন্ট কিন্তু দেখায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে ট্রেডার রয়েছেন বা আমাদের যে রিটেলাররা রয়েছে, সেখানে কিন্তু একটা কনসার্ন হওয়ার বিষয় থাকে যে আইটি স্টকগুলোতে আমরা কী করব। এগুলো নিয়ে এখন ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন। যদি কোনো সময় একটি বেস তৈরি করে আপার ডিরেকশনে মুভমেন্ট আপনারা দেখতে পারেন, তখন আপনারা চিন্তাভাবনা করবেন। নচেত এই স্টকগুলো আপাতত অ্যাভয়েড করাই কিন্তু আপনাদের জন্য ভালো। এবার এই যে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিটি বিভিন্ন সময় ধমক দিচ্ছেন, চমকাচ্ছেন, ভারতবর্ষের উপর একটি চাপ সৃষ্টি করছেন। এর মধ্যেই দেখা গেল ইউএস কমার্স সেক্রেটারি ইনভাইট করেছে নিউ দিল্লিকে আলোচনায় বসার জন্য, বিশেষ করে ট্যারিফ নিয়ে। তারা চাচ্ছে যে তাদের যে প্রোডাক্টগুলো আমাদের দেশে ইম্পোর্ট হয় সেগুলোর উপরে যেন ভারত সরকার ট্যারিফ না বসান। তারা একটু সুবিধা নেওয়ার চেষ্টা করছে, ভারতের মাটিকে একটু ব্যবহার করে তারা বিজনেস গ্রোথ করার চেষ্টা করছেন। সেরকম আবার ভারতীয় যে সংস্থাটি আছে জিটিআরআই, গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ, তারা কিন্তু তাদের গবেষণায় বলছে যে ভারতের এটা করা ঠিক হবে না, লং টার্মে গিয়ে হয়তো একটি সমস্যা হতে পারে। এরকম একটি পরিস্থিতির মধ্যে আছে। বিশ্বের অন্যান্য দেশ যেরকম চাপে আছে, ভারতবর্ষের উপরে কিন্তু একটি চাপ সৃষ্টি করছে। এবার আমরা যারা শেয়ার মার্কেটে অনেকদিন ধরে থাকার জন্য এসেছি, তাদের কিন্তু চিন্তাভাবনা এটা থাকা উচিত, ভারতবর্ষ যে গভর্নমেন্ট একটি প্রতিজ্ঞাবদ্ধ বা সংকল্প যেটা নিয়েছে যে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিকশিত ভারত, একটি ডেভেলপড কান্ট্রি হিসাবে ঘোষণা করতে চাচ্ছে। সেই হিসাবে ভারতবর্ষের যে জিডিপি গ্রোথ অন্যান্য যে ডেভেলপড নেশনগুলো আছে তাদের থেকে কিন্তু তুলনা করলে দেখবেন ভারতবর্ষের জিডিপি গ্রোথের হার কিন্তু অনেকটাই বেশি। সেই হিসাবে যদি ভারতবর্ষের জিডিপি গ্রোথ যদি ঠিক থাকে, ভারতের গ্রোথ স্টোরি যদি ইনট্যাক্ট থাকে, তাহলে কিন্তু আমাদের মতো রিটেলারদের যদি আমরা ভালো ভালো স্টকে ইনভেস্ট করে থাকি, তাহলে লং টার্মে গিয়ে কোনো রকমের ভয় পাওয়ার কিন্তু কারণ নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের এক একজনের পোর্টফোলিও 10 থেকে 40% পর্যন্ত ফল করে আছেন। যাদের লার্জ ক্যাপ স্টকগুলো আছে, যাদের গুড মানে ভ্যালু ইনভেস্টিং যারা করেছিলেন, যারা লার্জ ক্যাপ স্টকে সঠিক জায়গায় বাই করেছিলেন, তাদের হয়তো পোর্টফোলিও সেরকম বেশি নেগেটিভ নেই। লাস্ট 1-2 বছরে যারা
এক্সপেরিমেন্টটা চালিয়ে গেছেন তাদের হয়তো স্টক পোর্টফোলিও 10 থেকে 12% পর্যন্ত ফলো হয়েছে। কিন্তু যারা মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ সব মিলেমিশে একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও করে বসে আছেন, তাদের কিন্তু অনেকের এরকমও হতে পারে যে 40% পর্যন্ত তাদের পোর্টফোলিও নেগেটিভে রয়েছে। এমতো অবস্থায় তাদের কোনোভাবেই মার্কেট ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত নয়। ধৈর্য সহকারে একটি লং টার্মের জন্যে হোল্ড করার সিদ্ধান্ত কিন্তু তাদের নেওয়ার প্রয়োজন আছে। এবং যাদের হাতে টাকা আছে তারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্টক কিন্তু তাদের ওয়াচ লিস্টে অ্যাড করে স্টাডি করে দেখতে পারেন। বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি কিছু স্টকের নাম বলবো, আপনারা একটু নোট করবেন এবং তারপরে নিজেরা স্টাডি করে নিজেদের ফিনান্সিয়াল যে অ্যাডভাইসার আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন, নিজে অ্যানালিসিস করে একটু দেখতে পারেন। প্রথমেই যে সেক্টরটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মেটাল সেক্টর। মেটাল সেক্টরের যে স্টকগুলো আছে তারা কিন্তু ভেরি রিসেন্ট বা গত সপ্তাহে দেখবেন যে 10 থেকে 15% মতো অলরেডি কিন্তু র্যালি দিয়ে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক স্টকেরই নাম জানি, যেরকম টাটা স্টিল, সেল, বিভিন্ন ধরনের জেএসডব্লিউ স্টিল, বিভিন্ন স্টক রয়েছে। আমার কাছে যে স্টকটি খুব ভালো লাগছে সেটি হচ্ছে শ্যাম মেটালিক। আপনারা যে পজিশনে একে দেখছেন এর উইকলি ক্যান্ডেলে যদি এর উইকলি ক্যান্ডেলে দেখবেন সেখান থেকে যদি একটি ব্রেকআউট দেয়, এখান থেকে কিন্তু আপসাইডে একটি 30% মতো একটা আপ ট্রেন্ড বা এখান থেকে একটি গ্রোথ কিন্তু হতে পারে। শ্যাম মেটালিক অ্যান্ড এনার্জি এই স্টকটিতে কিন্তু আমাদের যে প্রোমোটার হোল্ডিং সেটা যেমন ইনট্যাক্ট রয়েছে। এই গত কোয়ার্টারে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনস এর কিন্তু স্টেক বাড়িয়েছে এবং ফরেন ইনস্টিটিউশনস স্টেক বাড়িয়েছে। কমিয়েছে কারা? যারা কমানোর কথা তারাই কমিয়েছে, রিটেলাররা। এই স্টকটির মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি বুলিশ ট্রেন্ড এর মধ্যে দেখা যাচ্ছে এবং এখান থেকেও আর 30% যেটা আমি বললাম এখানে একটা আপসাইড মুভ কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। এরপর যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফার, যে আমরা অর্থাৎ যে টেলিকমিউনিকেশন বা অপটিক্যাল ফাইবারের যে ব্যাপারগুলো আছে আপনারা একটি স্টক নিয়ে স্টাডি করে দেখতে পারেন। সেটা হচ্ছে বিন্ধা টেলিলিঙ্ক। এই স্টকটিকে নিয়ে স্টাডি করবেন, দেখবেন এর বুক ভ্যালুর থেকে এর নিচে কিন্তু ট্রেড করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টকটিকে নিয়ে আলোচনা করবেন। এর কিন্তু হিউজ একটা আপসাইড পোটেনশিয়ালিটি রয়েছে এবং এটি একটি বটম আউট স্টক আপনাদের হতে পারে, একটু স্টাডি করে দেখবেন। এছাড়াও এই সেক্টরে যে স্টক একটি বলছি সেটি হচ্ছে আমাদের এয়ারটেল বা ভারতী এয়ারটেল, এটা নিয়েও আপনারা কিন্তু একটু স্টাডি করে দেখতে পারেন। তারপরে এভিয়েশন সেক্টরের যদি কোম্পানি বলি সেটি হচ্ছে ইন্ডিগো, যার রেজাল্ট কিন্তু ভালো করেছে এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমাদের ফ্লাইটের যাত্রী সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এদের কিন্তু সেলস কিন্তু বেড়েছে। তার সাথে সাথে আরেকটি স্টক বলবো সেটি হচ্ছে জিএমআর এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে এই কোম্পানিটি দেখে। এদের কিন্তু যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এদের প্রফিটের কিন্তু ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। এখানে যে চার্ট প্যাটার্ন রয়েছে জিএমআর এয়ারপোর্টে, এখানে কিন্তু 1:3-তে প্রফিটটা মানে ৳1 রিস্ক নিয়ে যদি স্টপ লস লাগে, ৳1 রিস্ক নিয়ে ৳3 প্রফিট হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। আপনারা একটু চার্ট দেখে কোথায় স্টপ লস, কোথায় কী হয় এগুলো একটু স্টাডি করে নিতে পারেন। আমি জাস্ট খালি স্টকের নামটা আপনাদের বললাম। এরপরে অটো সেক্টরের স্টক, অটো এক্সিলারি যে জিনিসগুলো আছে তৈরি করে এরকম একটি কোম্পানি ভারতবর্ষে কিন্তু জানেন আপনারা টেসলা আসছে, মুম্বাই এর মধ্যেই টেসলা শোরুম হবে। টেসলা যদি আসে তাহলে কিন্তু এই অটো এক্সিলারি যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু একটি প্রফিটের জায়গায় দিতে পারে। সেখান থেকে আমার ভালো লাগছে সোনা, বিএলডব্লিউ, প্রিসিশন যে কোম্পানিটি আছে এটি একটি ট্রেন লাইনকে অনার করে কিন্তু যাচ্ছে। এই কোম্পানিটাকেও আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এছাড়া আরেকটি কোম্পানি যেটা অটো কোম্পানি সেটা হলো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এটাকে নিয়েও আপনারা স্টাডি করতে পারেন। কারণ কি এটা ভালো প্রাইসে কিন্তু এখন ট্রেড করছে। এই কোম্পানিটির ভবিষ্যৎ বা এর সেলস কিছুদিন আগে ডাটা যেহেতু বেরিয়েছে সেখানে কিন্তু গ্রোথ দেখা দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর প্রফিট আগামী কোয়ার্টারে কিন্তু বাড়বে বলে আশা করা যায় এবং কোম্পানিটির মধ্যে বা এই স্টকটির মধ্যে একটা আপসাইড আমরা মুভমেন্ট কিন্তু আগামীতে দেখতে পারি। স্বল্প সময়ের জন্যে এই স্টকটিতে ইনভেস্ট আপনারা ভাবতে পারেন এবং এখান থেকে একটা প্রফিট জেনারেশন কিন্তু হতে পারে। অবশ্যই আপনারা স্টাডি করে নেবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের থেকে সাজেশন নেবেন। আমার কথায় অন্ধের মতো গিয়ে আপনারা বাই করতে যাবেন না। আমি কিন্তু বাই, সেল, হোল্ড আপনাদেরকে কোনোভাবেই রেকমেন্ড করছি না। জাস্ট খালি স্টাডি পারপাসে, এডুকেশনাল পারপাসে আপনাদের কাছে বলছি। এরপরে টাটা পাওয়ার, যে কোম্পানি পাওয়ার এবং এনার্জি সেক্টরের কোম্পানি, এই টাটা পাওয়ার এটা নিয়েও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। কারণ কি টাটা পাওয়ার নিয়ে কিন্তু একটি নিউজ রয়েছে যে অন্ধ্রপ্রদেশে এরা ইনভেস্ট করতে যাচ্ছে রিনিউয়েবল এনার্জির উপর প্রায় 4,900 কোটির মতো মনে হয়, যাই হোক এক্সাক্ট ডাটাটি মনে নেই। একটা হিউজ রকমের ইনভেস্টমেন্ট, যেটা অন্ধ্রপ্রদেশের সবথেকে বড় ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। এই স্টকটিকে নিয়েও স্টাডি করে দেখতে পারেন। অনেকটা কিন্তু প্রাইস কারেকশন হয়ে এই স্টকটি নিচে পড়ে আছে। এই স্টকটি, এই টাটা পাওয়ার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। এই যে শুধু খালি এই যে রিনিউয়েবল এনার্জির উপরে কাজ করে সেরকমটি নয়। এটি হলো চার্জিং স্টেশনের উপরে কাজ করে, থার্মাল পাওয়ার প্রজেক্টের উপর কাজ করে। এই বিভিন্ন রকমের আপনারা দেখতে পারেন এই স্টকটিকে নিয়ে একটু স্টাডি করে। এর কিন্তু ক্ষেত্রটা বা এর ব্যাপ্তিটা কিন্তু অনেক মাল্টি ডাইমেনশনাল কাজ কিন্তু এরা করে থাকে। এনার্জি সেক্টরের আরেকটি স্টক নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যেটি একটু
নতুন স্টক, সেটি হচ্ছিল কিউ পাওয়ার। এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, এখানে স্ট্রিক্ট আমার মনে হয় স্টপ লস দিয়ে কাজ করা ভালো। কারণ কি এর যে বটম আছে একদম লো, যেটুকু লো করেছিল সেখানে স্টপ লসটা দিয়ে যদি আপনারা কাজ করেন এবং সেই লেভেলে আসলে পরে অ্যাকুমুলেশন করবেন, এবং যদি স্টপ লস কেটে যাবে। কিন্তু যেহেতু এটি একটু বটম আউট স্টকের মতো মনে হচ্ছে, কারণ কি আইপিও স্টক, নতুন আইপিও হয়েছে, এই স্টকটিকে নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন। এই দুটো স্টক এনার্জি সেক্টরে আমি বললাম, একটি হচ্ছে টাটা পাওয়ার আর একটি হচ্ছে কিউ পাওয়ার। এটি কিন্তু একদম নিউলি লিস্টেড কোম্পানি, আপনারা একটু ভালো করে স্টাডি করে দেখবেন। এরপর আমি যেহেতু আগামীতে গরম পড়বে বা অলরেডি গরম পড়ে গেছে, তার উপর বেস করে কিছু স্টক আপনাদের স্টাডি করার জন্য বলবো। সেটি হচ্ছে এসি রিলেটেড স্টক ৩ টে বলে দিই। সেটি হচ্ছে ভোল্টাস, আপনারা স্টাডি করে দেখতে পারেন। যারা রিস্ক ফ্রি ট্রেডার তারা এটা নিয়ে ভাবতে পারেন। তারপরে কেএনআর হিট এক্সচেঞ্জার, এটা নিয়েও দেখতে পারেন। এরও এসির পেছনে যে কপার পাইপগুলো থাকে সেই সকল কাজগুলো করে, এসির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। আরেকটি কোম্পানি যেটি এসির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এরা হচ্ছে ইপ্যাক। এই ইপ্যাকের কিন্তু কাস্টমার বেস ভালো ভালো কোম্পানি, যারা ভোল্টাস, ব্লু স্টার এদের মতো কোম্পানি, এদের কাছ থেকে কিন্তু B2B যে ব্যাপারটা থাকে, অর্থাৎ এই কোম্পানিগুলো এর কাছ থেকে পারচেস করে। এই ভোল্টাস বা ব্লু স্টার এই ধরনের কোম্পানির এরা ম্যানুফ্যাকচারার হলো ইপ্যাক ডিউরেবলস। এই কোম্পানিটিও কিছুদিন আগে লিস্টেড হয়েছে। একটি ভালো রকমের রিটার্ন একবার দিয়ে অনেকটা কারেকশন হয়ে একটি ট্রেন্ড লাইন বা একটি হরাইজন্টাল সাপোর্টের মধ্যে কিন্তু কোম্পানিটি বর্তমানে আছে। একটি অ্যাকুমুলেশন জোন আমি বলতে পারি। এখান থেকে যদি আপ মুভ দেয় ৫০০ টাকা পর্যন্ত কিন্তু যাওয়ার একটি চান্স কিন্তু এখানে রয়েছে। এই কয়েক মাস আগেও কিন্তু এই কোম্পানিটি এই জায়গা থেকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। প্রায় 80% এর মতো রিটার্ন কিন্তু দিয়েছে কোম্পানিটি। এরপর আরও যে একটি কোম্পানি আছে সিম্ফনি, যারা হচ্ছে আপনারা জানেন কুলার তৈরি করে। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা একটু স্টাডি করতে পারেন। আগামীতে যেহেতু গরম আসতে যাচ্ছে, এই কোম্পানিগুলো একটা ভালো সেলস কিন্তু দেখাতে পারে এবং মুভমেন্টও দেখাতে পারে। এই যে কোম্পানিগুলো বললাম যেগুলো আইপিও স্টক, সেগুলোতে অবশ্যই আপনারা একটা স্টপ লস দেবেন, সাপোর্ট দেখে একটু স্টপ লস দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনার যা টোটাল ইনভেস্টমেন্ট তার থেকে 2 থেকে 3% এর মতো আপনারা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবেন, তার থেকে বেশি নয়। কারণ কি এই কোম্পানিগুলো একটু রিস্কি হয়। হ্যাঁ, আপনারা যদি ইনভেস্টমেন্ট করবেন, আমার এটা অ্যানালিসিস। এবার যে যার মতো করে চিন্তাভাবনা করে কাজটি করবেন। এখানে আমি কোনোভাবেই আপনাদের কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। এরপর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, সেই কোম্পানিটি হচ্ছে ফিনান্স সেক্টরের একটি কোম্পানি, সেটি হচ্ছে শ্রীরাম ফিনান্স। এই কোম্পানিটি কিন্তু একটি ভালো জায়গায় আছে। এই কোম্পানিটি বর্তমানে একটি উইকলি ক্যান্ডেলে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। যদি এই কোম্পানিটি ৬৫২ টাকা বা ৬৫০ টাকার উপরে ক্লোজ দেয়, তখন কিন্তু এর মধ্যে একটি বাইং কিন্তু ভালো রকমের দেখা দিতে পারে, আপসাইড একটি মুভমেন্ট এর মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এই কোম্পানিটিকে নিয়েও আপনারা স্টাডি করবেন। এছাড়া আরেকটি সিকিউর ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এর মধ্যে কিন্তু একটি আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এটাকে নিয়েও আপনি ভাবতে পারেন। এটাকে নিয়ে বিশেষ কিছু আমার বলা নেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানে না স্টক মার্কেটে আছেন এরকম কোনো ব্যক্তি নেই, কারণ এখানে আপসাইড একটা মুভমেন্ট কিন্তু আগামীতে আশা করা যায় এবং ৮৭০ টাকা পর্যন্ত একটি টার্গেট কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। ফিনান্স সেক্টরে আমি দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম। এরপরে যেহেতু গরম পড়ছে, তার জন্য আরেকটি কোম্পানি আপনাদের সামনে আমি নাম বলতে চাই, সেটি হচ্ছে ভারুন বেভারেজ। এর ভ্যালুয়েশন অনুসারে একটু বেশি হাই ভ্যালুতে ট্রেড করছে, তবুও বলবো এখানে অনেকটা কারেকশন হয়েছে। এবং যেহেতু মার্কেট যদি ভ্যালু দেয়, আপনার কিছু করার থাকে না, কারণ কি আগামীতে এই কোম্পানিটির কিন্তু সেলস বাড়বে এবং প্রফিটও ভালো রকমের দেখাতে পারে। গরমের সময় কিন্তু এই আমরা যে পানীয় পান করি, কোল্ড ড্রিঙ্কসের বিক্রি বেড়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টকটিকে নিয়েও আপনারা কিন্তু ভাবতে পারেন এবং মাথায় রেখে কিন্তু আগামীতে চলতে পারেন। এরপর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, সেটি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, হেলথ সেক্টরের কোম্পানি, সেটি হচ্ছে ব্লু জেট হেলথ কেয়ার। এই কোম্পানিটি কিন্তু 2023 নভেম্বরের দিকে লিস্টেড হয় এবং তারপর থেকে কিন্তু কোম্পানিটি কিন্তু এর মুভমেন্ট কিন্তু আপ ট্রেন্ডেই কিন্তু রয়েছে। এবং এই কোম্পানিটি গত 1 বছরে কিন্তু ভালো রকমের রিটার্ন দেখিয়েছে, প্রায় 137% থেকে 38%-এর মতো কিন্তু রিটার্ন কিন্তু অলরেডি দিয়েছে। এবং এখন যে জায়গাটি আছে সেখানে প্রায় গত 1 মাস ধরে কিন্তু একটা জায়গায় কনসলিডেশন জায়গায় রয়েছে। এবং এখানে যারা প্যাটার্ন বোঝেন দেখবেন একটি ফ্ল্যাট প্যাটার্ন এর মতো কিন্তু উইকলি ক্যান্ডেলে ফর্ম করেছে। এবং এইখানে ওই ফ্ল্যাগ অ্যান্ড পোল যে প্যাটার্ন আমি বললাম, এই প্যাটার্নে যদি ব্রেকআউট হয়, ঠিক কিন্তু যতটা মুভমেন্ট দিয়েছে, অর্থাৎ প্রায় আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা 25%-এর মুভমেন্ট আগে ফ্ল্যাগে দিয়েছে এই প্যাটার্নে। আবার কিন্তু একটা এক্সপেকটেশন কিন্তু আমরা করতেই পারি, যে পজিশনে আছে সেখান থেকে একটা 25-30%-এর আপ মুভ আমরা এখান থেকে পেতে পারি। সুতরাং এই কোম্পানিটি যেহেতু একটি নিউলি লিস্টেড কোম্পানি এবং হেলথ সেক্টরের কোম্পানি, আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। কারণ কি এটি মার্কেট ক্যাপিটাল অনুসারে যে জায়গায় রয়েছে, মাত্র 14,500 কোটি টাকার মতো এর মার্কেট ক্যাপ, এর কিন্তু এক্সপেনশন হতে পারে এবং পিই এক্সপেনশন যদি এর হয়, তাহলে কিন্তু ভালো রকমের রিটার্ন কিন্তু আগামীতে পেতে পারেন। আবারও বলবো, এই কোম্পানিগুলো একটু রিস্কি হয়, নিউলি লিস্টেড কোম্পানিগুলো। এগুলোর তে যখনই আপনারা কাজ করবেন, স্টপ লস ব্যবহার করবেন এবং আপনার টোটাল ক্যাপিটালের খুব সামান্য পরিমাণ কিন্তু ইনভেস্ট করবেন। তো এই ছিল আমার স্টক নিয়ে কথা বলার।
তো যদি এই স্টকগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা একটু স্টাডি করে দেখবেন। এই যে আমি শেষে যে ব্লু জেড হেলথ কেয়ার কোম্পানিটির কথা বললাম, এই কিন্তু যে হেলথ কেয়ার সেক্টরে যে স্যাকারিন প্রোডিউসড হয় সেটার উপরে কিন্তু কাজ করে। অবশ্যই এটির যখনই কাজ করবেন নিজেদের স্টাডি, নিজেদের অ্যানালিসিস এটাকে কাজে লাগাবেন এবং আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাজেশন নিয়ে চলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।